এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এজলাস ছেড়ে ভোটের ময়দানে পা রাখলেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গুঞ্জনটা চলছিল অনেকদিন ধরেই, অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি করবেন। একের পর এক যে ধরনের রায় তিনি দিচ্ছিলেন, রাজ্য সরকার কিন্তু বেসামাল হচ্ছিলেন। সেখান থেকেই কিন্তু গুঞ্জন ছড়াচ্ছিল বারবার রাজ্য সরকারের বিভিন্ন প্রতিনিধি বা রাজ্য সরকারের যে সমস্ত নেতা নেত্রীরা রয়েছে শাসক দলের, তারা কিন্তু বিভিন্ন সময় জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তোপ দাগছিলেন যে আপনি কালো কোট ছেড়ে ময়দানে নামুন, সেটাই আপনার জন্য যথেষ্ট, আর সেটাই আপনার যে ধরনের অভিব্যক্তি, যে সমস্ত কাজকর্মগুলো আপনি করছেন সেগুলোর জন্য আপনি রাজনীতিতে নামুন। ঠিক সেটাই ঘটল। না না, বিজেপির সঙ্গে আমার এবং আমি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলাম গত 5-6 দিনের মধ্যে, এবং যেহেতু আমি যোগাযোগ করেছিলাম এবং তারাও যোগাযোগ করেছিল, আমি আদালতে বসিনি, আমি ছুটি নিয়েছিলাম। এই ছুটি নিয়ে কিন্তু আমারই ক্ষতি হয়, এই ছুটি নিয়ে কুণাল ঘোষ বা কল্যাণ ব্যানার্জির ক্ষতি হয় না, এই ছুটি নিয়ে ক্ষতিটা হয় আমার। তো আমি 7 দিন কোনো অ্যাডজুডিকেশন করব না বলে বসেছিলাম, যে যাতে কেউ আমাকে অন্তত এই অভিযোগটা করতে না পারেন যে আপনি বিজেপির সঙ্গে কথাবার্তা বলেছেন বা বিজেপি আপনার সঙ্গে কথাবার্তা বলেছেন, অথচ আপনি কোর্টে বসে অ্যাডজুডিকেশন করছেন। এটা কি করে হয়? এই অভিযোগটা যাতে না আসে, বিন্দুমাত্র এইসব অভিযোগ যাতে না আসে, সেই জন্য গত 7 দিন আমি বসিনি। শুধুমাত্র গতকাল আমি বসেছিলাম কতকগুলো মামলা ছেড়ে দিতে হবে বলে, কোনো অ্যাডজুডিকেশনের কাজ আমি করিনি। স্যার, দুটো প্রশ্ন স্যার। আপনি অনেক প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটা আপনি করেছেন, একটু স্যার, আপনি কি মনে করেন যে তৃণমূল মানে দুর্নীতি, দুর্নীতি মানে তৃণমূল? হ্যাঁ, আমি তাই মনে করি। 5ই মার্চ কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবে যেমনটা কথা দিয়েছিলেন তেমনটাই করলেন। শুধু ব্যতিক্রম হলো দুটি জায়গায়। একটি, তিনি মাস্টারদা সূর্য সেনের পাদদেশে দাঁড়িয়ে সেখান থেকে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন, তাদের প্রশ্নের উত্তর দেবেন বলেছিলেন, সেটা হলো না। বেশ কয়েকটি কারণ এসেছে, কারণ 144 ধারা জারি থাকার কারণে তিনি সেই রিস্কটা নিলেন না। পাশাপাশি তিনি একটু অভিযোগ করলেন যে সাংবাদিক রূপে বেশ কয়েকজন তাকে অ্যাটাক করতে পারে, সেই জন্য কিছুটা তিনি আঁচ পেয়েছিলেন, যার জন্য তিনি তার সল্টলেকের বাড়ির নিচ থেকে একটি সাংবাদিক সম্মেলন করলেন। এই সাংবাদিক সম্মেলন থেকে বেশ কয়েকটি প্রশ্ন তিনি তৃণমূলের বিরুদ্ধে, অর্থাৎ শাসক দলের বিরুদ্ধে ছুড়ে দিলেন। আর সেই জায়গা থেকেই কিন্তু গোটা রাজ্য রাজনীতি এই মুহূর্তে তোলপাড় চলছে। আপনারা দেখছেন ডি বাংলা নিউজ, সঙ্গে আমি মানুষ। যে 5টি বিষয় তিনি সামনে নিয়ে আসলেন, সেই 5টি বিষয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দুর্নীতিগ্রস্ত দিয়ে তৈরি। আর কিছু লোক যারা ভালো লোক আছেন, কিছু লোক নিশ্চয়ই ভালো লোক আছেন, যারা কিছু না বুঝে সেখানে ঢুকে পড়েছিলেন আর বেরোতে পারছেন না। কালকে এরকম একজন পণ্ডিত মানুষের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি আমাকে বললেন যে ভাই, আমি তো বুঝতেই পারিনি যে এরা এত দুর্নীতিগ্রস্ত। তিনি যে সমস্ত কথাগুলো বললেন, যে ভালো ভালো যারা শিক্ষিত মানুষ আছে, যারা ভালো কাজ করতে চান, যারা করাপশনের সঙ্গে যুক্ত থাকতে চান না, তাদেরকে তিনি রাজনীতিতে আহ্বান করছেন। পাশাপাশি তিনি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন আগামী 7 তারিখে, অর্থাৎ 7ই মার্চ তিনি বিজেপিতে জয়েন করছেন। খুব ওলট পালট যদি কিছু না হয়, তাহলে তিনি কিন্তু বিজেপিতে জয়েন করবেন মোদির সভা থেকে। অর্থাৎ বিজেপিতে যে তিনি জয়েন করছেন সেটা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন। পাশাপাশি বেশ কয়েকটি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন খুব দ্ব্যর্থহীন ভাষায়। তিনি সিপিএমে কেন জয়েন করলেন না প্রশ্ন করা হলে তিনি কিন্তু পরিষ্কার করে বললেন যে আমি ঈশ্বরে বিশ্বাসী, আমি পুজো করি। যারা ঈশ্বরে বিশ্বাসী নয়, সিপিএম ঈশ্বরে বিশ্বাসী নয়, তাদের সঙ্গে তাহলে আমি মিশবো কি করে? তাহলে সেখানে আমার সিপিএমে যাওয়ার কোনো প্রশ্ন আসে না, তৃণমূলে যাওয়ার প্রশ্ন আসে না, কারণ তৃণমূলের সঙ্গে আমার সংঘাত। শাসক দল বারবার আমাকে আক্রমণ করেছে, শাসক দল এই আক্রমণ করার কারণেই আজ আমি রাজনীতিতে। তাই শাসক দলে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই, যাদের কোনো অস্তিত্ব নেই, একটা জাতীয় দল প্রয়োজন। যদিও তিনি খুব বিস্ফোরক একটি মন্তব্য করলেন, কংগ্রেসকে তিনি কিন্তু জাতীয় দলের আখ্যা দিতে চাইলেন না। তিনি বললেন একটি জাতীয় দলে যাওয়ার খুব প্রয়োজন, সেটা বিজেপি, তার জন্যই আমি বিজেপিতে যাচ্ছি। কিন্তু একটি জিনিস তিনি এড়িয়ে গেলেন, দলের উপরে ছেড়ে দিলেন যে কোন জায়গা থেকে আমাকে লোকসভার টিকিট দেওয়া হবে আমি জানি না।
বা লোকসভার টিকিট দেবেন কি না দেবেন আমি এখনো পর্যন্ত পরিষ্কার নই। না না, কন্টেস্টের প্রশ্ন এখানে আসছে না। এই কন্টেস্ট করবো কি করবো না সে প্রশ্নের উত্তর দেবেন বিজেপির উচ্চতর মহল, যারা ইলেকশন কমিটি আছেন তারা। তাই জন্য আমি এই মুহূর্তে বলতে পারবো না যে দল কি করবে, কি সিদ্ধান্ত নেবে। যাই হোক, দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত কিন্তু আমি মাথা পেতে নেব। পাশাপাশি তিনি আরো কয়েকটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে পরিষ্কার করে বললেন যে এই তৃণমূল 2009 সালে সিপিএমে যে অবস্থা হয়েছিল, যেভাবে ভঙ্গুর অবস্থায় পরিণত হয়েছিল সিপিআইএম, যেভাবে সিপিএমের ভিতরটা খোপলা হয়ে গেছিল, ঠিক সেই অবস্থা 2024 এসে তৃণমূল একের পর এক তৃণমূল ছাড়ার এখন রেওয়াজ এসে গেছে। যদিও তৃণমূলে বেশ কয়েকজন ভালো ভালো মানুষ রয়েছে, তাদের কথা তিনি উল্লেখ করলেন। তিনি বললেন তারা কিন্তু তখন বুঝতে পারেননি তৃণমূলের পরিণতিটা বা তৃণমূল দলটা এমন হবে, তারা ঢুকে গিয়ে বেরোতে পারেনি, তারা নাবিশ্বাস উঠে যাচ্ছে, তারা সেখানে থাকতে পারছেন না, এখন সময় এসেছে তাদের বেরিয়ে আসা। এরই সঙ্গে কিন্তু তৃণমূল যে একটি রাজনৈতিক দল নয়, একটি যাত্রাপালা, সেটাও তিনি কিন্তু পরিষ্কার করে বললেন যে তৃণমূল একটি রাজনৈতিক দল না, একটি যাত্রাপালা যার নাম মা মাটি মানুষ। যথেষ্ট দায়িত্বহীন ভাষায় শাসক দলকে কিন্তু তিনি বেঁধলেন। আর এখান থেকেই কিন্তু রাজ্য রাজনীতি উত্তপ্ত হতে শুরু হয়েছে যে একের পর এক যে ধরনের স্ট্রোক বিজেপি দিচ্ছে রাজ্য বিজেপি, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তৃণমূল বেসামাল হচ্ছে বলা যেতেই পারে। আমরা দেখলাম গতকাল তাপস রায়, তৃণমূলের ডে ওয়ান থেকে যে যিনি সদস্য ছিলেন সেই তাপস রায় কিন্তু দল ছাড়লেন একগুচ্ছ অভিযোগ এনে এবং সরাসরি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন। আর এখানে জাস্টিস গাঙ্গুলি কিন্তু বিঁধলেন নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তাকে তালপাতা সেপাই বিভিন্ন রকম উপমায় আখ্যায়িত করে কিন্তু পরিষ্কার করে বললেন যে ওনাকে তিনি কোনো শিক্ষিত মানুষ বা একটা মনুষ্য সমাজের মধ্যে ধরে না, উনি যে ধরনের কাজকর্ম করেন সেগুলো কোনোভাবেই রেয়াত করা যায় না। তিনি বিচার ব্যবস্থার উপরে মুখ খুলেছে, বিচার ব্যবস্থাকে আক্রমণ করেছে, সেটা কিন্তু কোনোভাবে কাম্য নয়, সেটা করা উচিত নয়, সেটা পরিষ্কার করে তিনি জানিয়েছেন। এভাবে তিনি কংগ্রেসকে জমিদারি দল বলে আখ্যায়িত করলেন। সেখান থেকে সাংবাদিকদের প্রশ্নের একটি ঝাঁঝালো প্রশ্ন ছিল যে আপনি তাহলে বিজেপিকে বলছেন যে নির্দোষ বা বিজেপি কোনো রকম দুর্নীতিগ্রস্ত দল নয়। তিনি কিন্তু সেখান থেকে প্রশ্ন এড়িয়ে গেলেন সন্তর্পণে, বললেন আমার যারা নেই, যারা করে তারা করে। এই জায়গা থেকে তার কিন্তু একটা ব্যাখ্যা পরিষ্কার হয়ে গেল যে বিজেপি যথেষ্ট স্বচ্ছ দল বলেই কিন্তু তিনি সেই দলে এসেছে। পাশাপাশি তিনি আরও একটি কথা সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেছেন যে আমি বিচার প্রক্রিয়াকে যেভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি, যে পদ্ধতিটা আমি এজলাসে দাঁড়িয়ে করে এসেছি, যদি বিগত দিনে আগামী দিনে সে বিচারপতিরা যদি সেই পদ্ধতি অবলম্বন করে তাহলে সমাজের পক্ষে অনেক ভালো হবে। পাশাপাশি তিনি এটা সাধারণ মানুষের উদ্দেশ্যে একটি বেশ গুরুত্বপূর্ণ বক্তব্য বলেছে যে সন্দেশখালী থেকে আপনারা শিখুন এবং সন্দেশখালীতে মানুষের মতন আপনারা শির দাঁড়া একটু একটু করে সোজা করতে শুরু করুন। শির দাঁড়া খোঁজার জন্য খাটের নিচে ল্যাম্প জ্বালিয়ে শির দাঁড়া খুঁজতে যাবেন না, আপনারা কার্যক্ষেত্রে শির দাঁড়া যেটাকে সত্য সত্য বলার চেষ্টা করুন, দেখবেন সেখান থেকেই চলে আসবে মুক্তির রাস্তা বা আগামী দিনে সুশীল সমাজ গড়ে তোলার একটা রাস্তা কিন্তু তিনি বাতলে দিলেন। বিচারপতির 5 মাস কর্মজীবনে বাকি থাকার আগে কিন্তু বিচারপতির যে তকমা সেটা ছেড়ে, অর্থাৎ চাকরি ছেড়ে তিনি কিন্তু রাজনীতিতে আসলেন। এই রাজনীতিতে আসার পরে গোটা পশ্চিমবাংলা তথা গোটা ভারতবর্ষের বিভিন্ন শ্রেণীর মানুষ, তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে, যে কোনো রাজনৈতিক দল বা অন্যান্য পেশার মানুষ বিভিন্নভাবে কিন্তু এই জাস্টিস গাঙ্গুলিকে আজকে যে দলে একটি রাজনৈতিক দলে তিনি যে জয়েন করতে চলেছেন তার জন্য কিন্তু তাকে বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। টুকরো টুকরো কয়েকটি প্রতিক্রিয়া আপনাদেরকে আমরা দেখাবো। এটা হচ্ছে অভিজিৎ বাবু এর উত্তর ভালো দিতে পারবে। 2 নম্বর বিষয় হচ্ছে ভারতীয় জনতা পার্টিতে যখন তিনি যোগদান করবেন সেই বিষয়ে আমি প্রতিক্রিয়া দিতে পারবো। 3 নম্বর বিষয় হচ্ছে যে আমি অন্তত ব্যক্তিগতভাবে চাই রাজনীতিতে স্বচ্ছ ভাবমূর্তির লোক আসুন। সীমিত রাজনৈতিক জ্ঞান নিয়ে বলছি, যিনি উনি মনে মনে ওইটাই ভেবে রেখেছে। এই যে সূর্য সেন, আশুতোষ মুখোপাধ্যায়, বাংলার বাঘ, অনেক কিছু দেখবেন আপনারা। এটা আমার সীমিত রাজনৈতিক যেটুকুনি আন্ডারস্ট্যান্ডিং, তাতে আমার এটাই মনে হচ্ছে যে উনি ওইটাই একটা মনে স্বপ্ন নিয়ে উনি রাজনীতির ময়দানে নামছেন, এটাই আমি বলেছি। গাঙ্গুলি নিজে কি আর অন্যান্য পার্টিতে হচ্ছে মৌর্যরা সাম্রাজ্য দেখেছেন, চৌর্য সাম্রাজ্য হচ্ছে তৃণমূলের সরকার।
মানে উনি বলতে দেখুন, আমি তো আবার বলছি, পাবলিসিটি হাংরি একজন জাজ নিজেকে আজকে জোকারে পরিণত করলেন, 1 নম্বর। 2 হচ্ছে যে ওনাকে বলুন না যে পার্টি উনি জয়েন করতে চাইছেন সেই পার্টিকে গিয়ে সেই পার্টিতে আপনারা যেটা বলছেন এবং যেটা মোটামুটি অবভিয়াস মনে হচ্ছে, আমি আবার বলছি যে এই 3 দিন ধরে যে ব্যাকল্যাশ হবে তাতে সূর্য সেনের মূর্তির নিচে আপনারা আরেকটা পার্টি দেখতে পারেন, সেটা আমি রুল আউট করছি না। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, ওনাকে বলুন না এখন, উনি তো কোর্টের জাজ, তো উনি নাকি অন্যায়ের বিরুদ্ধে লড়েন। তাহলে মহারাষ্ট্রে বড় বড় পোস্টে যারা বসে আছেন, যাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার সমস্ত স্ক্যাম রয়েছে, যারা জেল খেটে বেরিয়েছেন, তারা তো আজকে বড় বড় পদে বসে আছেন। রোজ ভ্যালি, শারদা, নারদা, সমস্ত কিছু বলুন না, যাদের সঙ্গে উনি পার্টি জয়েন করা নিয়ে আলোচনা করছেন জাজ হিসেবে, তাদেরকে বলুন না যে ওদের সবাইকে গারদের পেছনে পড়তে। যে ঘোষণা করেছেন যে তিনি বিচারপতির দায়িত্ব ছেড়ে দিয়েছেন এবং তিনি আগামী 2-1 দিনের মধ্যে বিজেপি দলে যোগ দিতে চাইছেন। এটা ওনার সিদ্ধান্ত, উনি ওনার সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত নিয়ে আমাদের তো কোনো কথা নেই। কিন্তু দুটো কথা একেবারে স্পষ্ট। প্রথমত, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবার যে গরিমা উনি অর্জন করেছিলেন, চাকরি প্রার্থীরা যে ভরসা করছিল, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে সেই গরিমা ওর চলে গেল। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব, অথচ আমি হয় তৃণমূল নয় বিজেপি করবে, দুটো হয় না। বিজেপি এদেশের সবচাইতে বেশি বড় দুর্নীতিগ্রস্ত দল। তো দিলেন যে এই লোকসভা ভোটে কি ফল হতে চলেছে, সেখানে তিনি পরিষ্কার করে বললেন যে বাংলার মানুষ কিন্তু বুঝতে পেরেছে যে এই তৃণমূলকে দিয়ে আর বিশেষ কিছু পাওয়া যাবে না। তৃণমূলের ভিতরটা পুরো চোর জোচ্চরে ঢেকে গেছে। সেই জায়গা থেকে সেই তাদের সঙ্গে মানুষ থাকবেন কি না থাকবেন সেটা মানুষকেই ঠিক করতে হবে আগামী দিনে। তবে বিজেপিকে যদি আমরা ক্ষমতায় নিয়ে আসতে পারি, বিজেপি যদি আগামী দিনে ভারতবর্ষে আরেকবার আসতে পারে, সেক্ষেত্রে রাজ্যের ক্ষেত্রেও অনেকটা লাভবান হবে বা ভারতবর্ষের উন্নয়নের দিক দিয়ে কিন্তু যথেষ্ট এগিয়ে নিয়ে যাওয়ার মতন একটাই দল এখন ভারতবর্ষে রয়েছে, সেটা বিজেপি। এসব গোটা বিষয় নিয়ে কিন্তু যে সমস্ত ঝাঁঝালো বক্তব্য তিনি রাখলেন, এখন আগামী দিনে দেখার 7 তারিখের পর থেকে তিনি কে স্ট্যান্ড নেন। তিনি কিন্তু পরিষ্কার করে আরও একটা রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিলেন যে আপনারা এবার 5 তারিখ গোছানোর ব্যবস্থা করুন। আপনারা যারা ভোট রিগিং করার তালে থাকতেন, যারা ভোট রিগিং করতেন, তাদেরকে হুঁশিয়ারি দিয়ে তিনি পরিষ্কার করে বললেন যে আপনারা এবার নিজেদেরকে 5 তারিখ গুছিয়ে ফেরত আসার চেষ্টা করুন, না হলে আপনাদের অবস্থা কিন্তু আগামী দিনে ভয়ঙ্কর হতে যাচ্ছে। একদম পুঙ্খানুপুঙ্খ সাংবাদিকদের প্রত্যেকটা প্রশ্নর কিন্তু তিনি উত্তর দিলেন এবং খুব সন্তর্পণে উত্তর দিলেন। সেই জায়গা থেকে বিচার ব্যবস্থা থেকে সামাজিক অবস্থা, রাজনৈতিক পার্টি থেকে সমাজের যে সমস্ত দুর্নীতিগুলো ঘটছে সব বিষয়ে তিনি উত্তর দিলেন। এবং আগামী দিনে এখন দেখার 7 তারিখের পরে আনুষ্ঠানিকভাবে তিনি বিজেপিতে জয়েন করার পরে তার স্ট্যান্ড কী থাকে, তিনি কোন কোন প্রচারে যেতে চান এবং যে চিন্তা ভাবনা, যে মানসিকতা নিয়ে সমাজের উন্নয়ন করার অঙ্গীকার নিয়ে যে আজকে তিনি রাজনৈতিক দলে আসলেন, যেটা পশ্চিমবাংলার রাজনীতির ক্ষেত্রে এটা বিরল। কোনো রানিং জাস্টিস কখনো রাজনীতিতে আসেনি। অন্যান্য স্টেটে এসেছে কিন্তু রিটায়ারমেন্টের পরে এসেছে, কিন্তু পশ্চিমবাংলার ইতিহাসে এটাই কিন্তু প্রথম ঘটনা ঘটালেন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও যে সমস্ত চাকরি প্রার্থী থেকে শুরু করে যারা চাকরি থেকে বঞ্চিত, তারা কিন্তু বিভিন্ন সময় আমরা বিভিন্ন টিভি চ্যানেলের পর্দায় দেখেছি তারা কান্নাকাটি করছে, তারা কিন্তু জাস্টিস গাঙ্গুলি চলে যাওয়াটাকে মেনে নিতে পারছেন না। সেটা কিন্তু তিনি বলছেন যে আমি বিচার প্রক্রিয়ার পদ্ধতি কিন্তু দেখিয়ে দিয়ে এসেছি, সেটা কিভাবে আগামী দিনে বিচার প্রক্রিয়া যাবে সেগুলো তাদেরকে ঠিক করতে হবে। কিন্তু আমি মনে করছি যে এই ধরনের দুর্নীতি বিজেপিতে গিয়ে আমি কিন্তু আটকানোর চেষ্টা করব এবং এই যারা বঞ্চিত হয়েছে, যারা লাঞ্ছিত হয়েছে, তাদের পাশে দাঁড়াবো আগামী দিনে। কিন্তু এদের জন্য আমি কাজ করব, সেই অঙ্গীকার নিয়ে এসে সমাজের জন্য কাজ করবে, এই অঙ্গীকার নিয়ে এসেছি। এখন দেখার জাস্টিস গাঙ্গুলি যা সংকল্প নিয়ে আজকে তৃণমূল এই বিজেপিতে জয়েন করলেন, সেগুলো রাখতে পারেন কি পারেন না 7 তারিখের পর থেকে পরিষ্কার হবে। যদিও তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন নেতা নেত্রীরা এটা নিয়ে কিন্তু কটাক্ষ করতে শুরু করে দিয়েছেন এবং সুর চড়াতে শুরু করেছেন যে যা আগে বলেছিলাম আমরা, যে এজলাসে দাঁড়িয়ে যে ধরনের রায় তিনি দেওয়ার চেষ্টা করছেন, সেটা বিজেপির শেখানো রায়, সেটা কিন্তু একদিক দিয়ে তারা তাদের নৈতিক জয় দেখছে যে তারা যা বলেছিল আজকে সেটাই ঘটতে চলেছে বা সেটাই ঘটালেন। এই জায়গা থেকে কিন্তু গোটা প্রক্রিয়া আমরা দেখব। সামনে লোকসভা ভোট, কোন আসন থেকে তাকে বিজেপি প্রার্থী করেন এবং তিনি কতটা জিততে পারেন। যদিও
ডায়মন্ড হারবার নিয়ে একটা প্রশ্ন উঠছে, সেখানে কিন্তু তিনি সরাসরি বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে বলছেন শাসক দল থেকে ওখানে যে দাঁড়ায় তিনি লক্ষ লক্ষ ভোটে হারবেন। প্রশ্নটা কিন্তু আবারও একবার জিয়ে রাখলেন, যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কার বিরুদ্ধে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু জাস্টিস গাঙ্গুলি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে এবার লোকসভা ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় লক্ষ লক্ষ ভোটে হারবেন। এখন দেখার রাজনীতিকে পারদ কোন দিকে জড়তে থাকে। আগামী 7 তারিখের পর থেকে জাস্টিস গাঙ্গুলির অ্যাক্টিভিটিসও আমরা দেখতে থাকবো, চলতে থাকবে চুলচেরা বিশ্লেষণ। আপনারা কমেন্ট করে জানান জাস্টিস গাঙ্গুলি আদৌ কি এই পেশায় কতটা সাকসেস পান, কি রাজনীতি থেকে আবার ব্যাক আউট করতে হয় তাকে।